বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয়টা নিয়ে যে আলোচনা করছি সেটা হচ্ছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের আমাদের ভূগোলের প্রথম যে বিষয় সেটা হচ্ছে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, অর্থাৎ যার বাংলা বিষয় হচ্ছে পাঠ্য বিষয় হিসেবে ভূগোল। ঠিক আছে, পাঠ্য বিষয় রূপে ভূগোল। তো এই হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে। প্রথম তোমাদের একটা কথা আমি বলতে চাই যে এই যে চ্যাপ্টারটা দেখো, এই চ্যাপ্টারে কিন্তু মূলত আমাদের কিছু মনে রাখার বিষয় রয়েছে। এই চ্যাপ্টার থেকে বোঝার বা আমি বোঝাবো সেই রকম বিষয়ের পরিমাণটা কিন্তু কম, নেই বলবো না, আছে, কিন্তু সেটা কিন্তু সামান্য, অতি সামান্য সেই বিষয়টা। যে কারণে আমি এই ক্লাসটা তোমাদের সামনে একদম বোর্ড ওয়ার্কের মতো খাতা কলমে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে তোমরা প্রয়োজনে এই ক্লাসটাকে ধীরে ধীরে নোটস করে নেবে। আমি সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে ইনপুট করার চেষ্টা করছি এবং তোমরাও প্রয়োজনে খাতা কলম নিয়ে আমি যে শব্দগুলো বলছি বা যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো মন দিয়ে শুনবে এবং একদম যেভাবে ক্লাস করতে হয় সেভাবে ক্লাস করবে। তাহলেই কিন্তু এই সম্পূর্ণ ক্লাসের উপকারটা তোমরা পাবে। তো চলো আমরা শুরু করি মূল আলোচনা। একটু লং টাইম লাগবে কারণ বিষয়টা অনেকটাই, এবং চেষ্টা করব যে এই টোটাল পার্টটাকে একটা ভিডিওর মাধ্যমে ক্লোজ করার, কারণ আমরা সেটাই চেষ্টা করব যাতে প্রত্যেকটা পার্টকে আমরা আলাদা আলাদাভাবে খুবই গুরুত্ব সহকারে সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো একদম এই যে এই বিষয়ের জন্য ফার্স্ট আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট অফ জিওগ্রাফি। ঠিক আছে, এই কনসেপ্ট অফ জিওগ্রাফি জিনিসটা কি সেটা একটু বুঝে নিই। অর্থাৎ যেটা বলা হয় যে ভূগোলের ধারণা। মনে রাখবে এই যে জিওগ্রাফি, GEOGRAPHY, এই জিওগ্রাফি কিন্তু একটা গ্রিক শব্দ। কি বললাম? একটা গ্রিক শব্দ। এই এই যে গ্রিক শব্দ, সেই গ্রিক শব্দটা কি ছিল? সেই গ্রিক শব্দটা ছিল জিওগ্রাফিয়া, GEOGRAPHIA। ঠিক আছে, এই জিওগ্রাফিয়া থেকে জিওগ্রাফি শব্দটির উৎপত্তি হয়েছে। আর এই যে জিওগ্রাফিয়া, এটা ছিল হচ্ছে প্রকৃতপক্ষে একটা গ্রিক শব্দ। এই যে সামনের যে জিও, এই জিও শব্দের অর্থ হচ্ছে তোমার পৃথিবী। কি বললাম? পৃথিবী। আর এই গ্রাফিয়া শব্দের অর্থ হচ্ছে কি? গ্রাফিয়া শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। তাহলে এই জিওগ্রাফি শব্দের অর্থটা কি হলো? পৃথিবীর বর্ণনা। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে জিওগ্রাফি শব্দের অর্থ কি? পৃথিবীর বর্ণনা। এইবার এই যে জিওগ্রাফিয়া শব্দটি বা এই যে শব্দটি প্রথম কে বলেছিল? প্রথম বলেছিল এরাটোস্থেনিস বা এরাটোস্থেনিস। ইংরেজি নাম, বানানে এদিক ওদিক হতে পারে, সমস্যার কোনো কারণ নেই। মনে রাখবে 276 থেকে 194 খ্রিস্টাব্দে বা আনুমানিক এই টাইমটাতেই কিন্তু এই শব্দটা বলেছিল যে জিওগ্রাফিয়া শব্দটি। যে কারণে এই প্রশ্নটা কিন্তু আমাদের খুবই আসে যে সর্বপ্রথম এই যে জিওগ্রাফি শব্দটি কে বলেছিলেন? উত্তরটা হচ্ছে এরাটোস্থেনিস। মনে থাকবে কি বললাম? এবং পৃথিবীর বর্ণনা প্রসঙ্গে সর্বপ্রথম তোমার 234 খ্রিস্টাব্দে, এই শব্দটা হচ্ছে 234 খ্রিস্টাব্দে এই জিওগ্রাফিয়া শব্দটি প্রথম তিনি বলেন। আর এরাটোস্থেনিস যিনি তার জীবনদশা হচ্ছে 276 থেকে 194, যেটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, আর 234 খ্রিস্টাব্দে তিনি এই জিওগ্রাফিয়া শব্দটি বলেন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিক শব্দ, যেখান থেকে আমাদের জিওগ্রাফি শব্দ এসছে। আর এই জিওগ্রাফিকা শব্দের অর্থ হচ্ছে কি? পৃথিবীর বর্ণনা। বোঝা গেল? এইবার এই এরাটোস্থেনিস এই জিওগ্রাফিয়া, এই যে শব্দটির সংজ্ঞা কিভাবে দিয়েছিলেন, তিনি এই শব্দটির সংজ্ঞা কি বলেছিলেন? তিনি বলেছিলেন ভূগোল হলো মানুষের বাসস্থান হিসেবে পৃথিবী পৃষ্ঠের বিবরণ। আমি প্রয়োজনে নোটস করে নাও। ভূগোল হলো মানুষের বাসস্থান হিসেবে পৃথিবী পৃষ্ঠের বিবরণ। ঠিক আছে, এবং তিনি আরও একটা কথা বলেছিলেন, এই এরাটোস্থেনিস কি বলেছিলেন? যে এই যে ভূগোলের যে উপাদান, এই উপাদান হচ্ছে দুই প্রকার। তাহলে এরাটোস্থেনিস কি বলেছিলেন? ভূগোলের দুই প্রকার উপাদান রয়েছে, একটা হলো প্রাকৃতিক উপাদান এবং আর একটা হলো মানবিক উপাদান। এই দুই রকমের উপাদানের কথা কিন্তু এরাটোস্থেনিস বলেছিলেন। এবং তিনি আরও বিভিন্ন তথ্য বলেছিলেন, সেটা আমাদের আর প্রয়োজন নেই। এই যে বেসিক তথ্যটা আমি তোমাদের বললাম, এইটুকু কিন্তু মাথায় রেখো। নেক্সট যে শব্দটা বলবো, এই যে ভূগোল, আমরা তো জিওগ্রাফি বললাম, আর একটা শব্দ হচ্ছে ভূগোল, যেটাকে আমরা বাংলা করলে পাই। এবার কথা হচ্ছে এই যে ভূগোল শব্দটি প্রথম কোথায় ব্যবহার হয়েছিল? মনে রাখবে আর্যভট্টের, আমি মনে রাখবে এইসব শব্দগুলো, কারণ শর্ট কোশ্চেনের পরীক্ষা তো কোন লাইন থেকে কীভাবে কী প্রশ্ন আসবে কেউ কিছু বুঝতে পারবে না। সূর্য সিদ্ধান্ত, কি বললাম? আর্যভট্টের সূর্য সিদ্ধান্ত গ্রন্থে কিন্তু এই ভূগোল শব্দটির প্রথম ব্যবহার হয়। ওকে, এবং এই ভূগোল চর্চা, এই যে ভূগোল আমরা পড়াশোনা করি, এই ভূগোল চর্চার প্রথম শুরু হয়েছিল 1888 খ্রিস্টাব্দে। মনে রাখবে 1888 খ্রিস্টাব্দে প্রথম কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, কি বললাম?
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভূগোলের চর্চা শুরু হয়। দেখো আমরা তোমাদের পড়াচ্ছি, কিন্তু কি পড়াচ্ছি? শুধু তথ্য। এই তথ্যগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে, বোঝা গেল? এরপরে তাহলে এটা হলো আমাদের ইউরোপে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। এরপরে মনে রাখবে ভারতে কিন্তু প্রথম আলিগড় বিশ্ববিদ্যালয়ে, তোমরা নাম শুনেছ, সেই আলিগড় বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল বিভাগ বা জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা হয়। এই ভূগোল বিভাগের প্রথম প্রতিষ্ঠা হয় হচ্ছে আলিগড়, ভারতের আলিগড় ইউনিভার্সিটিতে প্রথম প্রতিষ্ঠা হয়। সেই সালটা ছিল তোমার 1927 সাল। ঠিক আছে, 1927 সালে ভারতে আলিগড়ে প্রথম ভূগোল বিভাগের প্রতিষ্ঠিত হয়। এবং মনে রাখবে প্রথম মানে এই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, যেটা কিন্তু এশিয়া মহাদেশে প্রথম এই ভূগোলের চর্চা শুরু করে। ওকে, এইবার ভারতীয় ভূগোলের জনক, এখানে আরও একটা কথা তোমাদের মনে রাখতে হবে যদি প্রশ্ন আসে যে ভারতীয় ভূগোলের জনক কাকে বলে। ভারতীয়, দেখো আমার হাতের লেখাটা খুব একটা ভালো না, হ্যাঁ, ভূগোলের জনক, এই ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয়? তখন সবসময় উত্তর লিখবে ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। এই ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে কিন্তু ভারতীয় ভূগোলের জনক বলা হয়। কথাগুলো প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট। কি বললাম? তাহলে ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয়? ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে কিন্তু ভারতীয় ভূগোলের জনক বলা হয়। আসি পরবর্তী বিষয়ে। তো এই হলো আমাদের বেসিক প্রথম আইডিয়া। এবার কথা হচ্ছে আমাদের পৃথিবীতে প্রথম কি যে ভূগোলটা আমাদের আবিষ্কার হলো, কথাটা ভালোভাবে বুঝবে। এই ভূগোলটা কিন্তু ছিল বর্ণনামূলক। যেহেতু আমরা নামটা কি পড়েছি? পৃথিবীর বর্ণনা। এই ভূগোলটা ছিল বর্ণনামূলক। এর পরবর্তীকালে কিন্তু এই বর্ণনামূলক ভূগোল ধীরে ধীরে পরিবর্তন হয়, এই বর্ণনামূলক ভূগোল ধীরে ধীরে পরিবর্তিত হয়। পরিবর্তিত হয়ে এই ভূগোলে আধুনিক ধারণার প্রবর্তন শুরু হয়। কি বললাম? আধুনিক ধারণার প্রবর্তন কিন্তু শুরু হয় এই ভূগোলে। এইবার যে কারণে এই পরিবর্তন কারা এনেছিল? দুজনের নাম সব থেকে উল্লেখযোগ্যভাবে মনে করতে পারি আমরা। একজন হচ্ছেন হামবোল্ট, কি বললাম? হামবোল্ট। আর একজন হচ্ছে রিটার। এই কারণে এই হামবোল্ট এবং রিটার, এই দুজনকে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয়। কি বললাম? এই দুজনকে কি বলা হয়? আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা। প্রশ্ন দেখতে পাচ্ছ? প্রত্যেকটা লাইনে লাইনে প্রশ্ন। আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? বলা হয় এই হামবোল্ট আর রিটারকে, মনে থাকবে। এবং তারা কিন্তু তাদের মতো করে সংজ্ঞা দিয়েছেন, বিভিন্ন বর্ণনা করেছেন, যেমন ভূগোলকে প্রধান শাস্ত্র নিয়েছেন এবং ভূপ্রকৃতির আকৃতি, আঞ্চলিক বিজ্ঞান, আবহবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান প্রভৃতি নিয়ে কিন্তু তারা আলোচনা করেছেন, যে সেটা নিয়ে আমি বেশি আলোচনায় যাচ্ছি না। এবার আমরা আসি, এই যে রিটার, তার একটা বিখ্যাত বই আছে, তার বইটার নাম হচ্ছে ইরাকুন্ড। কি বললাম? ERDKUND, ইরাকুন্ড বলা হয় উচ্চারণে, ঠিক আছে? তো এই বইটা কিন্তু কার লেখা? রিটারের লেখা। এই প্রশ্নটা কিন্তু খুব আসে, ইরাকুন্ডে বইটি কার লেখা? উত্তর হচ্ছে রিটারের লেখা। তো যাই হোক, যেটা আমি তোমাদের বলছিলাম যে ভূগোলটা ছিল হলো বর্ণনামূলক, তারপরে কি হলো? আধুনিক ধারণা শুরু হলো। এইবার এই বর্ণনামূলক বিষয়টা কি তাও একটু বলে নিই, বুঝতে সুবিধা হবে। ধরো আমি একটা জায়গায় বেড়াতে গেছি, সেই জায়গার বর্ণনা করে দিয়ে চলে আসলাম। আমি আরও একটা জায়গায় বেড়াতে গেলাম, সেই জায়গার বর্ণনা করে দিয়ে চলে আসলাম। এবার আমি যখন ভূগোল বই পড়ছি তখন কি হচ্ছে? এই বর্ণনাটাই পড়ছি যে ওই জায়গাটা কেমন, মানে একটা ভ্রমণ বৃত্তান্তের মতো ছিল। কিন্তু পরবর্তী সময়ে এই ভাবনা চিন্তাটা পরিবর্তন করে একটা নতুন ভাবনা চিন্তার জন্ম হয় এবং জিওগ্রাফিতে একটা বিপ্লব ঘটে, যে বিপ্লবটার নাম হচ্ছে মাত্রিক বিপ্লব। কি বললাম? যে বিপ্লবটার নাম হচ্ছে মাত্রিক বিপ্লব। এই বিপ্লবের ফলে কি হয়? জিওগ্রাফিতে প্রথম ক্যালকুলেশন বা অঙ্কের ধারণা যুক্ত হয়। বোঝা গেল? এই যে বিষয়টা, এটা হয় হচ্ছে 1960 খ্রিস্টাব্দের দিকে, এবং জিওগ্রাফিতে সংখ্যা ভিত্তিক যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ কিন্তু শুরু হয়, অর্থাৎ সংখ্যার প্রয়োগ কিন্তু শুরু হয়। এবার দেখো, এর পরবর্তীতে বিভিন্ন ভৌগোলিক আসলো এবং বিভিন্ন ভৌগোলিক তারা তাদের মতো করে ভূগোলের বিভিন্ন সংজ্ঞা দিল বা ভূগোল সম্পর্কে বিষয়টা আলোচনা করলো। যেমন আমি এক একজন করে নাম বলছি। স্ট্রাবো। কি বললাম? দন্তেশ্বয় টয় রপালা, জপালা আকার, বয়কার। স্ট্রাবো, ঠিক আছে? স্ট্রাবো, তার একটা বিখ্যাত গ্রন্থ ছিল, তার নাম কি? জিওগ্রাফিয়া। GRAPHICA। অ্যাকচুয়ালি জিওগ্রাফিকা বলে, কিন্তু উচ্চারণটা হয় হচ্ছে জিওগ্রাফিয়া, ঠিক আছে? তো এই যে ভূগোল, তিনি কিন্তু স্ট্রাবো কিন্তু এই গ্রন্থটা রচনা করেছিলেন। এই প্রশ্নটাও কিন্তু খুব আসে। এবং তিনি কিন্তু জিওগ্রাফির সংজ্ঞা দিয়েছিলেন। তার মতে কি ছিল? যে ভূগোল হচ্ছে পৃথিবীর জলভাগ ও স্থলভাগের জীব সম্পর্কে জ্ঞান দান করে এবং পৃথিবীর আঞ্চলিক বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করে।
ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাবোর বিখ্যাত গ্রন্থ এবং তার সংজ্ঞাটা হচ্ছে, আমি আবার বলছি, প্রয়োজনে নোট করে নিতে পারো। ভূগোল হচ্ছে পৃথিবীর জলভাগ ও স্থলভাগের জীব সম্পর্কে জ্ঞান দান করে এবং পৃথিবীর আঞ্চলিক বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করে। নেক্সট, স্ট্রাবোর পরে কে এসেছিল? টলেমি এসেছিল। টলেমি কী করলো? সেও জাস্ট একটা সংজ্ঞা দিয়েছিল, তার বিখ্যাত তেমন কোনো কীর্তি তিনি নেই বা তেমন কোনো গ্রন্থ ট্রন্থ তেমন কিছু নেই, শুধু জাস্ট সংজ্ঞাটা একটু মনে রাখার দরকার। টলেমি সংক্রান্ত ভূগোলের যে সংজ্ঞা তিনি বলেছিল, ভূগোলের উদ্দেশ্য হলো অঞ্চলের অবস্থান মানচিত্রকরণের মাধ্যমে সমগ্র পৃথিবীর চিত্র প্রদান করা। একদম সহজ কথা। সহজ কথা হচ্ছে মানচিত্রের যে ধারণা, এই কথাটা একটু মাথায় লাগবে। মানচিত্রের যে ধারণা এবং মানচিত্রের মাধ্যমেই যে ভূগোলকে ব্যাখ্যা করতে হয়, এই যে ফার্স্ট কনসেপ্টটা, সেটা কিন্তু টলেমি দিয়েছিল। ওকে, নেক্সট আরেকজনের বিখ্যাত নাম বলবো আমি, যার নাম হচ্ছে হামবোল্ট। কি বললাম? হামবোল্ট। এই হামবোল্টের একটা বিখ্যাত গ্রন্থ আছে, গ্রন্থটার নাম হচ্ছে কসমস। কি বললাম? কসমস। এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে। কসমস গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে হামবোল্টের লেখা। এই হামবোল্টও কিন্তু জিওগ্রাফির সংজ্ঞা দিয়েছেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ভূগোল হচ্ছে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত এক বিজ্ঞান, যেখানে পৃথিবীতে লক্ষ্য করা যায় এমন সব বস্তু সম্পর্কে চর্চা বর্ণনা করা যায়। অর্থাৎ হামবোল্ট বলেছিল, পৃথিবীর একটা সার্বিক ব্যাখ্যাটা দিয়েছিলেন, যে না শুধুমাত্র মানচিত্রের ব্যাখ্যা নয়, ভূগোল হচ্ছে প্রকৃতির সঙ্গে রিলেশন থাকবে তার, এবং যেখানে পৃথিবীর সমস্ত বস্তুকে চর্চা করা যাবে। এরকমভাবে কিন্তু আরও বিভিন্ন ব্যক্তিবর্গ দিয়েছেন। তার মধ্যে কার্ল রিটারের কথা আমরা তোমাদের বললাম, হামবোল্টের কথা বললাম, স্ট্রাবোর কথা বললাম, টলেমির কথা বললাম, আর এই যে হামবোল্ট, রিটারের যেমন এরকম, সেরকম হামবোল্টের হচ্ছে কসমস। মনে রাখবে, এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে আরও বিভিন্ন ব্যক্তিবর্গ দিয়েছে, ফন রিক্টোফেন দিয়েছে। ঠিক আছে, আমরা যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলোই শুধু আলোচনা করছি, খুব বেশি আলোচনা করে খুব একটা লাভ নেই, কারণ খুব বেশি পরীক্ষাতে আসে না। ম্যাকিন্ডার আছে, ফ্রেডেরিক স্পিয়ার আছে, ডিকিনসন আছে, টুয়ান আছে। ঠিক আছে, এগুলো আমরা অনার্সে পড়েছি, সব বাদ দিয়ে দাও। নেক্সট, এবার আমাদের যে বিষয়টা আমাদের সব থেকে বেশি মনে রাখার দরকার এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে কিছু কিছু শব্দ, যেমন কি নিয়ন্ত্রণবাদ। কি বললাম? নিয়ন্ত্রণবাদ। নিয়ন্ত্রণবাদ কি? নিয়ন্ত্রণবাদ হলো এমন একটা মতবাদ যে ক্ষেত্রে মনে করা হয় যে কোনো স্থানে মানুষের ক্রিয়াকলাপ, মানে মানুষের যে ক্রিয়াকলাপ, কথাটা সব খুব ভালোভাবে বুঝবে, মানুষের যে ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপ প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত। প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ মানুষ কি করবে সেটা মানুষের সিদ্ধান্ত নয়, সেটা হলো প্রকৃতি সিদ্ধান্ত নেয় যে মানুষ কি করবে। এই যে থিঙ্কিং, এই থিঙ্কিংটাকেই বলা হচ্ছে নিয়ন্ত্রণবাদ। বোঝা গেল? এইটা কিন্তু আলাদাভাবে, মানে জিওগ্রাফির ভেতরে আলোচনার মধ্যে কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের রয়েছে। নেক্সট, এবার আমরা আরেকটা বিষয়টা জানবো যে ভূগোলের মূল কাজটা কি। ঠিক আছে, ভূগোলের কাজ কি? ধরো পরীক্ষাতে এলো ভূগোলের কাজটা কি, তাহলে একদম শর্টকাট যে মেথড, আমরা কি বলবো? অবস্থান নির্ণয় করা। এটা হচ্ছে ভূগোলের প্রধান কাজ, অবস্থান নির্ধারণ করা। এছাড়াও আরও বিভিন্ন কাজ আছে। যদি বলে যে ভূগোলের দুটি কাজ লেখো, তাহলে কি? অবস্থান নির্ণয় করা, তারপরে অঞ্চল পৃথক করা, অর্থাৎ একটা অঞ্চলকে আর একটা অঞ্চল থেকে পৃথক করা, যার জন্য বলছে অঞ্চলের পৃথকীকরণ করা। এবং আরও একটা বিষয় কি, সেটা হচ্ছে মানুষ ও প্রকৃতির মধ্যে, কি বললাম? মানুষ ও প্রকৃতির মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা। আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা, এটাও কিন্তু ভূগোলের কাজ। তাহলে এই যে জিওগ্রাফি, এই জিওগ্রাফির প্রধান তিনটে কাজ কি কি? একটা অবস্থান নির্ণয়, অঞ্চলকে পৃথক করা, এবং আরেকটা হচ্ছে মানুষ ও প্রকৃতির মধ্যে আন্তঃসম্পর্ক করা। এই তিনটেকে একত্রে যদি আমরা বলি, তাহলে কি বলবো? তাহলে আমরা বলবো ভূগোল হচ্ছে একটা আন্তঃসাংশ্লেষিক প্রকৃতি। ঠিক আছে, আন্তঃসাংশ্লেষিক, মনে থাকবে। এই জন্য বলে ভূগোলকে আন্তঃসাংশ্লেষিক প্রকৃতি বা আন্তঃসাংশ্লেষিক বিষয়, এই কথাটাও কিন্তু বলা হয়। ঠিক আছে, আচ্ছা, আর একটা বিষয় যেটা আমি বলতে ভুলে গেছি, নিয়ন্ত্রণবাদ আমি তোমাদের বললাম, এর সঙ্গে আর একটা কথা বলি, যেটা হচ্ছে সম্ভাবনাবাদ। সম্ভাবনাবাদ জিনিসটা কি, এটাও একটু বুঝে রাখি। সম্ভাবনাবাদ হলো এমন একটা জিনিস, আগেরটাই কি ছিল, যে প্রকৃতি নিয়ন্ত্রণ করবে মানুষকে, নিয়ন্ত্রণবাদে ছিল। আর সম্ভাবনাবাদে কি বলছে, যে না, মানুষ নিয়ন্ত্রণ করবে প্রকৃতিকে, মানুষ নিয়ন্ত্রণ করবে প্রকৃতিকে, এটা বলছে সম্ভাবনাবাদ। ঠিক আছে, কি বলছে সংজ্ঞাতে? সম্ভাবনাবাদ হলো এমন একটা মতবাদ যেখানে মানুষের ভূমিকাকেই প্রধান বলে গণ্য দেওয়া হয়, এবং এক্ষেত্রে মনে করা হয় প্রকৃতি মানুষের জন্য কিছু সম্ভাবনা উপস্থাপন করবে এবং মানুষ তার প্রয়োজন অনুসারে সেই সম্ভাবনাগুলিকে গ্রহণ বা বর্জন করবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? নেক্সট, এবার আমরা চলে আসবো নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো তাহলে ভূগোলের মূল কাজ কি। ভূগোলের মূল কাজ কি বুঝলাম, ভূগোলকে কি বিজ্ঞান বলা হয়, আন্তঃসাংশ্লেষিক বিজ্ঞান বলা হয়, সেটাও বুঝলাম।
এবার আমরা চলে আসবো যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং যেখান থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবেই, সেটা হচ্ছে ভূগোলের শাখা। ঠিক আছে, এই পার্টটা কিন্তু খুব খতরনাক একটা পার্ট। দেখো আমি একটু বোঝানোর চেষ্টা করছি, তোমরা শুধু একটু মনে রাখবে, কারণ প্রশ্নটা কিভাবে আসে সেটা আমি বুঝে দিচ্ছি। প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করব ভূগোল। ঠিক আছে, এই ভূগোলের শাখাকে প্রধানত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি ভূগোলকে। একটা ভাগ হচ্ছে প্রণালীবদ্ধ, আর একটা ভাগ হচ্ছে আঞ্চলিক। ঠিক আছে, এই প্রধান দুটো ভূগোলের শাখা আছে, একটা প্রণালীবদ্ধ এবং আর একটা হচ্ছে আঞ্চলিক। এবার যদি বলো যে প্রণালীবদ্ধ ভূগোল কি আর আঞ্চলিক ভূগোলটা কি, একদম সহজ কথা যেটা আমি তোমাদের বলবো, আঞ্চলিক হচ্ছে অঞ্চল বিশেষের বর্ণনা, সেটাই হচ্ছে আঞ্চলিক ভূগোল। আর প্রণালীবদ্ধ মানে কি, যে ভূগোল বিভিন্ন নিয়ম কানুন বা কারো দ্বারা বেঁধে চলে, সেটা হলো প্রণালীবদ্ধ, কোনো একটা নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলে। এইবার এই প্রণালীবদ্ধ ভূগোলকে এটাকে তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি দেখো, এটাকে ভাগ করা যায় প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল, আর হচ্ছে তোমার মানবীয় ভূগোল। মানবীয়, তাহলে কি প্রণালীবদ্ধ ভূগোলের কটি ভাগ? তিনটি ভাগ। কি কি? প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল, আর একটা হচ্ছে মানবীয় ভূগোল। গেল। এবার দেখো আমি একটা একটা করে যাই, না হলে অনেক পার্ট সমস্যা হয়ে যাবে। জীব ভূগোলকে ভাগ করি, জীব ভূগোলকে আবার ভাগ করা যায় চারটি ভাগে। ঠিক আছে, আমি একটা পার্ট বুঝাই, তারপরে তোমরা বিষয়টা বুঝতে পারবে। জীব ভূগোলকে কী কী ভাগে ভাগ করা যায়? উদ্ভিদ ভূগোল, আচ্ছা প্রাণী ভূগোল, আচ্ছা তারপরেরটা হচ্ছে তোমার পরিবেশ ভূগোল, পরিবেশ ভূগোল, আর আরেকটা হচ্ছে তোমার মানবীয় বাস্তু সংস্থান, মানবীয় বাস্তু সংস্থান। এইবার আমি তোমাদের বিষয়টা বোঝাই একটু। স্যার প্রশ্নটা কীভাবে আসবে? প্রশ্নটা দিল প্রাণী ভূগোল কোন ভূগোলের অন্তর্গত? অপশানে দিল প্রাকৃতিক, মানবীয়, জীব, আর একটা দিয়ে দিল। তাহলে উত্তরটা কী হবে? জীব ভূগোল। মানে এই কারণে এই ভূগোলের শাখাটা একটু বুঝে নিতে হবে আমাকে। অর্থাৎ তাহলে প্রণালীবদ্ধ মূল ভূগোলকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা প্রণালীবদ্ধ, একটা হলো আঞ্চলিক। প্রণালীবদ্ধকে তিনটে ভাগে ভাগ করা যায়, একটা প্রাকৃতিক, একটা জীব এবং আর একটা হচ্ছে মানবীয়। তাহলে প্রথমটা আমরা কি বললাম? জীব ভূগোলের কটি ভাগ? চারটি ভাগ। কি কি? উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, পরিবেশ ভূগোল, আর একটা হচ্ছে মানবীয় বাস্তু সংস্থান। এবার আসবো প্রাকৃতিক ভূগোল। দেখো প্রাকৃতিক ভূগোলের কিন্তু অনেক ভাগ আছে। ঠিক আছে, আমি পরের পেজে যাব, তার আগে একটু বুঝিয়ে নিই। প্রাকৃতিক ভূগোলকে কটি ভাগে ভাগ করা যায়? সব মিলে প্রাকৃতিক ভূগোলকে কিন্তু 7টা ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে তোমার জ্যোতির্বিদ্যা, যেটা তোমরা জানো, জ্যোতির্বিদ্যা বা জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল যাকে বলা হয়, জ্যোতির্বিজ্ঞানীয় ও গাণিতিক ভূগোল, ও গাণিতিক ভূগোল, এটা হলো একটা গেল। নেক্সট হচ্ছে ভূগাঠনিক ভূমিরূপবিদ্যা, ভূগাঠনিক কীভাবে ভূমির গঠন হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে আবহবিদ্যা, আবহবিদ্যা। নেক্সট হচ্ছে কি জলবায়ুবিদ্যা, তারপরেরটা হচ্ছে কি জলবিজ্ঞান, তারপরেরটা হচ্ছে সমুদ্র বিজ্ঞান, তারপরেরটা হচ্ছে মৃত্তিকা ভূগোল। যদি কেউ ভূগোলে অনার্স নিতে চাও, মনে রাখবে এর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বই পড়তে হবে। ঠিক আছে, তো যাই হোক, তো যেটা বলছিলাম আমরা, তাহলে প্রাকৃতিক ভূগোলকে আমরা কটা ভাগে ভাগ করেছি? দেখো প্রাকৃতিক ভূগোলকে 7টা ভাগে ভাগ করেছি। জ্যোতির্বিজ্ঞানীয় বা গাণিতিক ভূগোল, ভূগাঠনিক ভূগোল, আবহবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, তারপরে তোমার এবং মৃত্তিকা ভূগোল। তো এই ভাগগুলোতে কিন্তু আমরা ভাগ করেছি। তাহলে এবার এখান থেকে একটা যদি বলে আবহ ভূগোল কোন ভূগোলের অন্তর্গত, তাহলে কি হবে? প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত। এবার দেখো এই যে আমরা প্রথমেই ভাগ করেছিলাম প্রণালীবদ্ধ আর আঞ্চলিক, আঞ্চলিকে কিন্তু আমরা এখনও কিন্তু টাচই করিনি। প্রণালীবদ্ধকে 3টে ভাগে ভাগ করেছিলাম, প্রাকৃতিক, জীব আর মানবীয়। তাহলে প্রাকৃতিক হলো আর জীব হলো, আর ওদিকে আঞ্চলিক বাদ রয়েছে, এদিকে মানবীয়। তাহলে আমি এটাও একটু দেখে নিই। তাহলে ওদিকে আমি আঞ্চলিকটা একটু লিখে রাখলাম বোঝানোর সুবিধার জন্য, এটা আমরা টাচ করিনি। আর একটা বাদ ছিল যেটা হচ্ছে মানবীয়। এইবার এই মানবীয় ভূগোলের কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে। ঠিক আছে, এই মানবীয় ভূগোলের মধ্যে যেগুলো রয়েছে দেখো কি কি, এখানে কিন্তু অনেকগুলো পার্ট। কি কি আমি একটু বলে রাখি। একটা হচ্ছে রাশিমাত্রিক ভূগোল। ঠিক আছে, আমি লম্বা করে লিখি তাহলে বিষয়টা আরও সুবিধা হবে। 2 নম্বর বিষয় রয়েছে সামাজিক ভূগোল, তারপরে রয়েছে জনসংখ্যা ভূগোল, তোমরা প্রয়োজনে একটু চার্ট করে নিতে পারো, জনসংখ্যা ভূগোল। তারপরে কি রয়েছে? জনবসতি ভূগোল। ঠিক আছে, আমি একদম লিখে লিখে প্র্যাকটিস করাচ্ছি। তারপরে হচ্ছে সাংস্কৃতিক ভূগোল, আর ভূগোল লিখলাম না। তারপরে চলো রাজনৈতিক, তারপরে হচ্ছে ঐতিহাসিক, তারপরে রয়েছে জিওগ্রাফিক্যাল থট বলা হয় বা ভূগোল দর্শন বলা হয় এটাকে। ঠিক আছে, ভূগোল দর্শন, এবং লাস্ট হচ্ছে অর্থনৈতিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল। তাহলে মানবীয় ভূগোলের কতগুলো ভাগ হলো দেখো।
রাশিমাত্রিক ভূগোল, সামাজিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, জনবসতি ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, ঐতিহাসিক ভূগোল, ভূগোল দর্শন এবং অর্থনৈতিক ভূগোল। বোঝা গেল? এর কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়। তোমরা রাশিমাত্রিক মানে হচ্ছে ভূগোলে অঙ্কের যে বিভিন্ন বিষয়গুলো আছে, সামাজিক মানে সমাজের বিভিন্ন দিক, জনসংখ্যা মানে জনসংখ্যা, এগুলো কিন্তু আলাদা আলাদা আমাদের পড়তে হয় জ্যোতির্ময় সেনের বই। জনবসতি ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, রাজনৈতিক, এগুলো কিন্তু সব আলাদা আলাদা পার্ট। এইবার দেখো এখানে যে পার্টগুলো রয়েছে, এই পার্টগুলোর মধ্যে আবার আমরা একটা পেয়েছি যেটাকে বলছি অর্থনৈতিক ভূগোল। এই অর্থনৈতিক ভূগোলের আবার কতগুলো শাখা আছে। কি কি শাখা? অর্থনৈতিক ভূগোলের হচ্ছে কৃষি, শিল্প, পরিবহন, তারপরে তোমার বাণিজ্যিক, এবং আরেকটা হচ্ছে পর্যটন। আরেকটা কি? পর্যটন। এই হলো আমাদের মানবীয় ভূগোলের ভাগ। টোটাল ভাগটা আমাদের কিন্তু শেষ হলো। তাহলে আমরা কিভাবে ভাগ করলাম আরেকবার একটুখানি দেখে নিই। প্রথম আমরা ভাগ করলাম প্রণালীবদ্ধ এবং আঞ্চলিক। প্রণালীবদ্ধকে আমরা 3টে ভাগে ভাগ করলাম, প্রাকৃতিক, জীব এবং মানবীয়। প্রাকৃতিককে আমরা 7টি ভাগে ভাগ করলাম, জ্যোতির্বিজ্ঞানী ও গাণিতিক ভূগোল, ভূগাঠনিক, আবহাওয়া, জলবায়ু, জল, সমুদ্র এবং মৃত্তিকা ভূগোল। জীব ভূগোলকে আমরা 4টি ভাগে ভাগ করলাম, উদ্ভিদ, প্রাণী, পরিবেশ এবং মানবীয় বাস্তুসংস্থান। আর মানবীয় ভূগোলকে আমরা কতগুলো ভাগে ভাগ করলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা ভাগে ভাগ করেছি। কি কি? রাশিমাত্রিক, সামাজিক, জনসংখ্যা ভূগোল, জনবসতি ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, ঐতিহাসিক ভূগোল, ভূগোল দর্শন আর অর্থনৈতিক। আবার এই অর্থনৈতিকটাকে আমরা আরও 5টি ভাগে ভাগ করলাম, কৃষি, শিল্প, পরিবহন, বাণিজ্যিক, পর্যটন। মনে থাকবে কি বললাম? এই কথাগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। এইবার দেখো আর একটা আমাদের প্রথম সারিতেই বাদ ছিল, যেটাকে আমরা আঞ্চলিক ভূগোল বলেছিলাম। মনে করে দেখো, এই ফার্স্ট যখন আমরা পড়িয়েছি তখন কিন্তু একটা পার্ট বাদ ছিল, যেটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। এইবার এই আঞ্চলিক ভূগোলের যে পার্টটা আছে এইটাকে বলি, এটাকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। জাস্ট 4টি আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আঞ্চলিক সমীক্ষা, আর একটা হচ্ছে আঞ্চলিক বিশ্লেষণ, ঠিক আছে। আর একটা হচ্ছে আঞ্চলিক উন্নয়ন, তারপরেরটা হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা। এই 4টি ভাগে কিন্তু আমরা আঞ্চলিক ভূগোলকে ভাগ করতে পারি। তাহলে এই যে টোটাল আমরা লেয়ারিংগুলো পেলাম, এইগুলো কিন্তু সমস্ত বিষয়গুলো হচ্ছে কি না, সমস্ত বিষয়গুলো হচ্ছে ভূগোলের শাখা। বোঝা গেল? এবার তোমাদের কি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমি এবার একটুখানি করে আলোচনা করি। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা বিষয় আমরা পরিষ্কার বুঝতে পারবো। দেখো, আলোচনাটা বোঝার দরকার, আলোচনাটা জানার দরকার। প্রথম কি রয়েছে? প্রণালীবদ্ধ ভূগোল। প্রণালীবদ্ধ ভূগোল কি? একদম সহজে আমি বলেছি যে বিভিন্ন, তাদের মধ্যে কি কি রয়েছে দেখো, প্রাকৃতিক, জীব এবং মানবীয়। তাহলে আমি এই কথাটা বলতেই পারি যে বিভিন্ন প্রাকৃতিক মানবিক উপাদানগুলো যখন তাদের বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী পর্যায়ক্রম অনুসারে বিশ্লেষণ বা বর্ণনা করা হয়, তখন তাকে প্রণালীবদ্ধ ভূগোল বলে। ঠিক আছে? আরেকটা কথা মনে রাখো, এই যে প্রণালীবদ্ধ ভূগোল, এই প্রণালীবদ্ধ ভূগোলের জনক বলা হয় হামভোল্টকে বলা হয় এই প্রণালীবদ্ধ ভূগোলের জনক। কথাগুলো খুব ভালো মনে রাখবে। নেক্সট কি রয়েছে? প্রাকৃতিক ভূগোল। তাহলে প্রাকৃতিক ভূগোল কি? ভূগোলের যে শাখায় স্বাভাবিকভাবে প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক বিশ্লেষণ, এই যে প্রাকৃতিক ভূগোল কি, যে শাখায় ভূগাঠনিক, আবহাওয়া, জলবায়ু, জল, সমুদ্র, মৃত্তিকা এসব নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় প্রাকৃতিক ভূগোল। দেখো একদম সহজ বিষয়। আচ্ছা, জ্যোতির্বিজ্ঞানী বা গাণিতিক ভূগোল কি? একদম সহজ, আমি তোমাদের বললাম যে প্রাকৃতিক ভূগোলের যে শাখায় জ্যোতির্বিজ্ঞান ও গাণিতের উপর নির্ভর করে, তাকেই বলা হয় জ্যোতির্বিজ্ঞানী বা গাণিতিক ভূগোল। হ্যাঁ, কী নিয়ে আলোচনা করা হয়? মহাকাশে পৃথিবীর অবস্থান, পৃথিবীর আকৃতি, গতি, কক্ষপথ, ঋতু পরিবর্তন, দিনরাত্রি রাশবৃদ্ধি, অক্ষাংশ দ্রাঘিমা নির্ণয়, জোয়ার ভাটা, জিপিএস, জিআইএস প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। নেক্সট কি রয়েছে? ভূগাঠনিক বিদ্যা ও ভূমিরূপ বিদ্যা। এখানে কি হয়? এটা সাধারণভাবে কিভাবে ভূ গঠন হয়েছে, কিভাবে ভূমিরূপ গঠিত হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই যে ভাঁজ, চ্যুতি, অগ্নুৎপাত কীভাবে হয়, আবহবিকার কীভাবে হয়, ক্ষয় কীভাবে হয়, নদী কীভাবে সৃষ্টি হয়েছে, বায়ু কী কাজ করে, হিমবাহ কী কাজ করে, এই সমস্ত কাজকর্মগুলো এই ভূগঠনিক ভূগোলে আলোচনা হয়। আবহবিদ্যা আমরা কী আলোচনা করি? বায়ুমণ্ডলীয় ঘটনাবলী, আবহাওয়ার পূর্বাভাস। এবার ধর একটা প্রশ্ন দিল, আবহাওয়ার পূর্বাভাস কোন ভূগোলের অন্তর্গত? তাহলে অবশ্যই উত্তর হবে আবহাওয়া ভূগোলের অন্তর্গত। বোঝা গেল? আচ্ছা, জলবায়ুর মধ্যে আমরা কী আলোচনা করি? জলবায়ুর বিভিন্ন উপাদান, জলবায়ুর প্রকারভেদ, বিভিন্ন জলবায়ু কীভাবে গঠিত হয়েছে, বায়ুমণ্ডলের গঠন কেমন, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস কেমন, জলবায়ু সংক্রান্ত দুর্যোগগুলো কীভাবে সৃষ্টি হয়, বিপর্যয় কেমন সৃষ্টি হয়, জলবায়ু কেন পরিবর্তন হয়, গ্রিনহাউস প্রভাব কেমন, ওজোন স্তরের সমস্যা কী কী। ঠিক আছে? এইসব বিষয় মনে রাখবে। জলবায়ুর দুজন বিখ্যাত আমাদের ভৌগোলিক রয়েছেন, তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে কোপেন আর একজনের নাম হচ্ছে থর্নওয়েট। আরও আছে, ট্রিওয়ার্থ আছে, রোজবি আছে, কিন্তু কোপেন আর থর্নওয়েটের নামটা একটু মনে রাখবো, আমি একটু নোটস করে দিই। কোপেন কওকার পয়কার ন, আর একজন হচ্ছে থর্নওয়েট। কি বললাম? থর্নথয়েট বলে, অ্যাকচুয়ালি থর্নথয়েট ইংরেজি নাম, থর্নথয়েট। ঠিক আছে? জলবিজ্ঞান মানে কি? এই যে আমাদের গভীরে, মানে
আমাদের ভৌমজল যেটাকে বলি, সেই ভৌমজল নিয়ে মানে আলোচনা করে, কোথায় কি জলের অস্তিত্ব রয়েছে, ভূপৃষ্ঠ জল কেমন, জলের বন্টন, জলচক্র, হ্যাঁ, ঋতু পরিবর্তনে জলের উত্থান পতন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। সমুদ্র ভূগোল, সমুদ্র ভূগোলে কী হয়, সমুদ্রবিদ্যায় সাগর মহাসাগরের অবস্থান কেমন, সমুদ্রের উষ্ণতা কেমন, ঘনত্ব কেমন, লবণতা কেমন, সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি কেমন, এইসব বিষয় নিয়ে আলোচনা করে। মৃত্তিকা ভূগোল কি, মৃত্তিকা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের একটা অন্যতম শাখা মৃত্তিকা ভূগোল। কীভাবে মৃত্তিকার সৃষ্টি হয়েছে, মৃত্তিকার পরিলোক কেমন, মৃত্তিকার রাসায়নিক ধর্ম কেমন, ভৌত ধর্ম কেমন, মৃত্তিকার প্রকারভেদ কেমন, এইসব বিষয় নিয়ে মৃত্তিকা ভূগোল আলোচনা করে। বোঝা গেল? নেক্সট কি, আমরা আসি এবার জীব ভূগোল। আমি প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটুখানি আলোচনা করে যাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়। এতে খুব বেশি মনে রাখার কিছু নেই, জাস্ট বিষয়টা একবার একটু শুনে রাখলেই তোমার কাজ হবে। ধরো উদ্ভিদ ভূগোল, উদ্ভিদ ভূগোল কী নিয়ে আলোচনা করে, এই যে উদ্ভিদের বিভিন্ন প্রজাতি, উদ্ভিদ কোথায় অবস্থান করে, কেন অবস্থান করে, উদ্ভিদের বিবর্তন কীভাবে হয়েছে, তা উদ্ভিদের বৃদ্ধি কীভাবে হয়, বিস্তার কীভাবে হয়, এইসব বিষয় নিয়ে আলোচনা করে। প্রাণী ভূগোল কী নিয়ে আলোচনা করে, প্রাণীদের ভৌগোলিক বন্টন কোথায়, প্রাণীদের বিবর্তন কীভাবে হয়েছে, পরিবেশের সঙ্গে প্রাণীদের আন্তঃসম্পর্ক কেমন, প্রাণীদের অবলুপ্তি কেন হয়েছে, কীভাবে তাদের সংরক্ষণ করা যাবে, এইসব বিষয় নিয়ে আলোচনা করে। তারপরে তোমার পরিবেশ ভূগোল, পরিবেশ ভূগোলে আমাদের যে বিভিন্ন পরিবেশগুলো রয়েছে সেটা কেন দূষিত হচ্ছে, কেন খারাপ হচ্ছে, তাকে কিভাবে ভালো রাখা যাবে, হ্যাঁ, কীভাবে ডেভেলপমেন্ট করা যাবে, এইসব বিষয় নিয়ে আমাদের পরিবেশ ভূগোল আলোচিত হয়। পরিবেশের অবনমন যাতে না হয়, প্রাকৃতিক সম্পদ যাতে ধ্বংস না হয়, পরিবেশের সংরক্ষণ কীভাবে করা যাবে, পরিবেশের সুরক্ষা কীভাবে করা যাবে সেইভাবে। আরেকটা কী রয়েছে, মানবিক বাস্তুসংস্থান। এখানে কি, এখানে হচ্ছে পরিবেশের সঙ্গে মানুষের যে কার্যকলাপ, সেই কার্যকলাপের ফলে যে ক্ষতিকারক প্রভাব আলোচিত হয়, সেই প্রভাব সম্পর্কে আলোচনা করে কিন্তু মানবিক বাস্তুসংস্থান। ঠিক আছে, এটা গেল আমাদের জীব ভূগোল। নেক্সট আমাদের কি রয়েছে, নেক্সট আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মানবীয় ভূগোল। মানবীয় ভূগোলে আমরা কি বলেছি, প্রথম দেখো, পরপর আমরা যাচ্ছি, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। প্রথম হচ্ছে রাশিমাত্রিক ভূগোল। রাশিমাত্রিক ভূগোল মানে কি, যেটা আমি তোমাদের বললাম যে অঙ্ক বা ক্যালকুলেশন বা আমাদের ভূগোলের জ্যামিতির মাধ্যমে মডেল, বিভিন্ন চিত্রের মাধ্যমে সমস্ত কিছু তুলে ধরা প্রভৃতি জিনিস এই রাশিবিজ্ঞানে আলোচিত হয়। সামাজিক ভূগোল, সামাজিক ভূগোলে কি আলোচিত হয়, সামাজিক প্রক্রিয়া, সামাজিক গোষ্ঠী, সামাজিক বিভিন্ন বিষয়, ঠিক আছে, সেসব নিয়ে আলোচনা হয়। জনসংখ্যা ভূগোল, যেমন কতজন লোক, মানে যেটাকে আমরা বলি জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যার বন্টন, জনসংখ্যার কাঠামো, বয়স লিঙ্গ অনুপাত, জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব, জনসংখ্যার নীতি কেমন, তারপরে তোমার প্রব্রজন বলা হয় বা মাইগ্রেশন ইংরেজি নাম, মাইগ্রেশন, এইসব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। জনবসতি ভূগোল মানে মানুষ কেমন জনবসতি গড়ছে, কোথায় জনবসতি গড়ছে, কেন জনবসতি গড়ছে, জনবসতি গড়ে ওঠার কারণটা কি, ঠিক আছে, জনবসতির বিবর্তন, আগে কেমন জনবসতি ছিল, এখন কেমন জনবসতি হয়েছে, এইসব নিয়ে আলোচনা করে। সাংস্কৃতিক ভূগোল কী নিয়ে আলোচনা করে, সাংস্কৃতিক ভূগোল মানুষের ধর্ম, নীতি, বিশ্বাস, ধ্যান ধারণা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। হ্যাঁ, তারপরে পরিবেশ ও সংস্কৃতির যে সম্পর্ক, সেসব সম্পর্ক নিয়ে আলোচনা করে, কোনো সাংস্কৃতিক অঞ্চল নিয়ে আলোচনা করে। রাজনৈতিক ভূগোল কী আলোচনা করে, রাষ্ট্রের সীমানা, রাষ্ট্রের ঘটনাবলী, বিভিন্ন কূটনৈতিক বিষয়, আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কেমন কি লেনদেন রয়েছে, আন্তর্জাতিক সংস্থার গঠন কেমন, কার্যাবলী কেমন প্রভৃতি বিষয় নিয়ে রাজনৈতিক ভূগোল আলোচনা করে। এবার আসি ঐতিহাসিক ভূগোল। ঐতিহাসিক ভূগোল কী নিয়ে আলোচনা করে, ভূপৃষ্ঠের কোনো অঞ্চলের উন্নতির জন্য কী করা যায়, গতি প্রকৃতি কেমন, সেসব বিষয় নিয়ে আলোচনা করে। আচ্ছা, ভূগোল দর্শন, জিওগ্রাফিক্যাল থট। জিওগ্রাফিক্যাল থট হচ্ছে প্রাচীনকালে ভূগোল কেমন ছিল আর বর্তমান সময়ের ভূগোল কেমন হয়েছে, এই যে দুটো সময়ের মধ্যে ব্যবধান এবং যে পরিবর্তন ক্রমাগত হচ্ছে, সেই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে তোমার ভূগোল দর্শন, বা যেটাকে আমরা বলি জিওগ্রাফিক্যাল থট। আর অর্থনৈতিক ভূগোলটা তো আমরা সবাই জানি যে কৃষি, শিল্প, পরিবহন, বাণিজ্য, এইসব নিয়ে আলোচনা করে। এবার যদি আসা যায় পরের পার্টে, কৃষি কী নিয়ে আলোচনা করে, তো এটা তো আমরা সবাই জানি যে সাধারণভাবে কৃষি পদ্ধতি কেমন, কৃষি জমির ব্যবহার কেমন, কৃষি অঞ্চল কেমন, কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, সেসব নিয়ে আলোচনা করে। শিল্পের ক্ষেত্রেও তাই, কোথায় শিল্প অবস্থান, শিল্পের প্রসার কীভাবে ঘটবে, শিল্প অঞ্চল কীভাবে গঠিত হবে, শিল্প গঠনের কারণ কেমন, শিল্পের আধুনিকরণ কীভাবে হবে, উন্নয়ন কীভাবে হবে, সেসব নিয়ে শিল্প আলোচনা করে। আচ্ছা, পরিবহনের মাধ্যমে কি, আধুনিক পরিবহন ব্যবস্থাগুলো কী কী, তাদের ডেভেলপমেন্ট কীভাবে করা যায়, বিভিন্ন স্থানের সংযোগের মাধ্যমে কীভাবে দেওয়া যাবে, সেসব বিষয় নিয়ে পরিবহন আলোচনা করে। তারপরে কি রয়েছে, বাণিজ্যিক বিষয়, বাজার ব্যবস্থা কেমন, বাজারের দ্রব্য বন্টন কেমন, বিনিময় ব্যবস্থা কেমন, বাণিজ্যিক কর্মপদ্ধতি কেমন, সেসব বিষয় নিয়ে আলোচনা করে। বিনোদন মানে কি, বিনোদন মানে হচ্ছে তোমার এই যেটা বলছি পর্যটন বা বিনোদন যাই বলো না কেন, এটার মানে হচ্ছে কি, সেসব সুবিধা অসুবিধা, কোথায় কোথায় ঘুরতে যাবে, আনন্দ করবে মানুষ কোথায়, কিভাবে সেই জায়গাটাকে সুন্দর করব, সেসব বিষয় নিয়ে আলোচনা করে। আর এই যে পদ্ধতি, আমার আঞ্চলিক পদ্ধতি, আঞ্চলিক সমীক্ষা, আঞ্চলিক বিশ্লেষণ, আঞ্চলিক উন্নয়ন, এই যে সমস্ত বিষয়, এগুলো হচ্ছে একটা রাশিমাত্রিক পদ্ধতি, মনে রাখবে। কার্টোগ্রাফি, দূরসংবেদন, জিআইএস, জিপিএস, এইগুলো হচ্ছে মূলত এই বিষয়ের অন্তর্গত। ঠিক আছে, এই যে চারটা তোমাদের আমি বোঝালাম, এই চারটা কিন্তু একটু ভালো করে জেনে রাখবে, কারণ এইটা কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন সময় কাজে লাগে। এই হলো আমাদের মূল শাখা প্রশাখা। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নেব। একদম তোমাদের এই কথাগুলো নোটস ভিত্তিকভাবে মনে রাখতে হবে। আমি যে কথাগুলো
বলেছি ইতিপূর্বে সেই কথাগুলো সাল উল্লেখ করে বা কখনো বইয়ের নাম বা কখনো এই যে চার্ট বললাম এই চার্টের মধ্যে প্রত্যেকটা বিষয় কোন সেক্টরের মধ্যে রয়েছে সেই বিষয়টা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। দেখো আমি 3-4টে বই বলছি, যে বইগুলোর কথা একটু মনে রাখবে। একটা হচ্ছে জেসপিরিওডস, কি বললাম, বর্গের জয়কার দন্তেস্ব প্রয়োজনে নোট করে নাও। জেসপিরিওডস হচ্ছে হেকাটিয়াসের লেখা, কি বললাম, হেকাটিয়াসের লেখা, যেটা হচ্ছে জিওগ্রাফি সম্পর্কিত প্রথম বই। কি বললাম, জিওগ্রাফি সম্পর্কিত প্রথম বই, যার নাম হচ্ছে হেকাটিয়াস, যেটা লেখা হচ্ছে জেসপিরিওডসের লেখা। নেক্সট হচ্ছে ভূগোল বিষয়ক, যেটা আমি তোমাদের বলেছিলাম, সেটা হচ্ছে টলেমির লেখা যেই বইটা আমি বলেছিলাম সেটা হচ্ছে জিওগ্রাফিয়া। কি বললাম, জিওগ্রাফিয়া। এটা কিন্তু প্রথম মানচিত্র বই, কারণ আমি এটাও তোমাদের বলেছিলাম টলেমি কিন্তু প্রথম মানচিত্রের কনসেপ্ট দিয়েছিল। ঠিক আছে, আরেকটা ঠিক একই রকমের আরেকটা বই আছে যেটা হচ্ছে জিওগ্রাফিকা, কি বললাম, যেটা স্ট্রাবোর লেখা, সেটা আমি আগে বলেছি আর বললাম না। কার্ল ডিটারের হচ্ছে এরাকুন্ড, আর ভন হামবোল্টের হচ্ছে কসমস, যেটা আমি কিন্তু আগে বলেছি, অতএব আমি আর নতুন করে আমি নোটস করলাম না, এই বইয়ের নামগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট আরেকটা যেটা তোমাদের মনে রাখার দরকার সেটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত হচ্ছে তোমার বরাহ মিহিরের লেখা। কি বললাম, বরাহ মিহিরের লেখা। ঠিক আছে, আরেকটা কথা মনে রাখো, ডিকশনারি অফ জিওগ্রাফি, যেটা অনেক সময় পরীক্ষাতে আসে, ডিকশনারি অফ জিওগ্রাফি অফ জিওগ্রাফি। আমি মুখে মুখে বলছি প্লাস লিখে দিচ্ছি, আমার হাতের লেখা খুব একটা স্ট্যান্ডার্ড না, কিন্তু এই দিয়ে আমি করে খাচ্ছি ছোটোবেলা থেকে। যেটা হচ্ছে ডার্ডলি স্টাম্পের লেখা, এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই কথাগুলো মাথায় রেখো, এগুলোর মধ্যে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, নেক্সট আরও একটা কিছু তথ্য আমি দিয়ে দিই, যেটা আমি তোমাদের প্রথমেই বললাম, ভূগোলের জনক কাকে বলে। আমি তোমাকে আগেও বলেছি, সেটা হচ্ছে জনক বলা হয় তোমার এরাটোস্থেনিসকে। কি বললাম, আরেকবার বলি, এরাটোস্থেনিসকে তোমার ভূগোলের জনক বলা হয়, তাই তো। আচ্ছা, যদি বলে ভূগোলের প্রকৃত জনক কাকে বলে, মনে রাখবা হেকাটিয়াস। কি বললাম, হেকাটিয়াসকে বলা হয় ভূগোলের প্রকৃত জনক। আচ্ছা, প্রণালীবদ্ধ ভূগোলের জনককে আমি একটু আগেই কিন্তু বলে দিয়েছি আর নোটস করলাম না, সেটা হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্টকে। আচ্ছা, আঞ্চলিক ভূগোলের জনক কাকে বলে, সেটাকে কিন্তু বলা হয় কার্ল রিটারকে। দেখো আমি এই জায়গাতে যদি আমি পর আসি, তাহলে আমি তোমাদের এখানেই দেখিয়ে দিতে পারবো। দেখো এখানে আমি লিখে দিয়েছি, প্রণালীবদ্ধ ভূগোলের জনককে হামবোল্ট, আঞ্চলিক ভূগোলের জনককে রিটার। দেখো এখানে আমি পরপর বলে যাচ্ছি তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, প্রাকৃতিক ভূগোলের জনককে, এই যে প্রাকৃতিক ভূগোল, এটাকে বলা হচ্ছে ভন হামবোল্ট। এই প্রণালীবদ্ধ ভূগোল এখান থেকেই এসছে কিন্তু, হামবোল্ট হলো। আচ্ছা, জীব ভূগোলের জনক দুজনকে বলা হয়, একটা হচ্ছে তোমার ওয়ালেস আর একটা হচ্ছে ওডাম। আমি নামটা এখানে নোটস করে দিচ্ছি। একটার নাম হচ্ছে আলফ্রেড রাসেল ওয়ালেস, ও অন্তঃস্থকার লয়কার দন্তেশ্ব, আর একটা হচ্ছে ওডাম, ও ডয়কার ম। এই দুজনকে বলা হয় জীব ভূগোলের জনক। আচ্ছা, তারপরে কি আছে, মানবিক ভূগোলের জনককে কার্ল রিটার। দেখতে পাচ্ছ, সব একদম পর সেট করা। কার্ল রিটারকে, এই যে আঞ্চলিকে কার্ল রিটার ছিল, তাহলে মানবীয়তেও কিন্তু কার্ল রিটার আসলো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তারপরে চলে আসো এখানে চলে আসো আমার যেগুলো আমাদের জানার দরকার। আচ্ছা, সেটা হচ্ছে মানবীয় ভূগোল, এই যেটা কার্ল রিটার বললাম। এবার আমি চলে আসবো ভূমিরূপবিদ্যা। এই যে ভূমিরূপবিদ্যা, এই ভূমিরূপবিদ্যার জনক কাকে বলা হচ্ছে, WM ডেভিস বা জেম হার্টনকে। এরকমভাবে পরপর প্রত্যেকটারই কিন্তু আমি বলে যাচ্ছি। ঠিক আছে, এখানে জায়গা নেই, আমি এই জায়গায় বোঝাই। আচ্ছা যাই হোক, এখানে কি বলছি, ভূমিরূপবিদ্যার জনক, ভূমিরূপবিদ্যার জনক কাকে বলা হচ্ছে, যেটা আমি বললাম ডেভিস আর হার্টন। কি বললাম, ডেভিস আর হার্টনকে বলা হচ্ছে। ওকে। আচ্ছা, জলবায়ুবিদ্যার জনক কাকে বলা হয়, জলবায়ুবিদ্যার জনক হচ্ছে আর ব্রাইসনকে। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, জ্যোতির্বিদ্যার জনক, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, জ্যোতির্বিদ্যার জনক কাকে বলা হয়, জ্যোতির্বিদ্যার জনক বলা হয় হচ্ছে কোপারনিকাসকে। কি বললাম, কোপারনিকাসকে। আচ্ছা, জলবিদ্যার জনক কাকে বলা হয়, এই প্রত্যেকটা বিষয়গুলোই নিয়েই আমাদের প্রশ্ন এই চ্যাপ্টার। জনবিদ্যার জনক বলা হচ্ছে তোমার আর ই হটনচ। কি বললাম, হটনচকে বলা হয়। আচ্ছা, সমুদ্রবিদ্যার জনক কাকে বলা হয়, এগুলো একটু নোটস করে নেবে তোমরা। ঠিক আছে, সমুদ্রবিদ্যার জনক কাকে বলা হয়, সমুদ্রবিদ্যার জনক বলা হয় হচ্ছে পসিডোনিয়াম। আরও একজন আছে, তার নাম হচ্ছে MF মাউরি।
এম এফ মাউরি, ময়াকার হস্যু রয় রস্যি, ঠিক আছে। আচ্ছা, মৃত্তিকা ভূগোলের জনক, এটা তো তোমরা টেনেও পড়ে এসছো, যেটা হচ্ছে তোমার ডকুচেপকে বলা হয়, ডকুচেপকে বলা হয়। আচ্ছা, উদ্ভিদ ভূগোলের জনক, উদ্ভিদ ভূগোলের জনক হচ্ছে হামবোল্টকে বলা হয়। উদ্ভিদ ভূগোলের জনক কাকে বলা হয়? হামবোল্টকে বলা হয়। আচ্ছা, প্রাণী ভূগোল, মানব বাস্তুবিদ্যা এবং পরিবেশ, তিনটেই কিন্তু আমরা আগে বলেছি ওয়ালেসকে বলা হয়। আচ্ছা, আরও কিছু লিস্ট দিয়ে দিই যাতে তোমাদের ডিস্টার্ব না হয়, একদম পরীক্ষায় যাতে সব কমন পাও সেইভাবেই তোমাদের তৈরি করে দিচ্ছি। আচ্ছা, রাজনৈতিক ভূগোলের জনক, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে খুব আসে। রাজনৈতিক ভূগোলের জনক, রাজনৈতিক ভূগোলের জনক কাকে বলা হয়? রাজনৈতিক ভূগোলের জনক হচ্ছে র্যাড জেলকে বলা হয়। কি বললাম? রয়কার ট বর্গের জয়কাল্লা, র্যাড জেলকে বলা হয়। নোটস করে নাও, নোটস করে নাও। এরকমভাবে কেউ বলবে না, সবাই এক পৃষ্ঠা জেরক্স দিয়ে বলবে বাড়িতে গিয়ে পড়ো। আর এরকমভাবে বুঝিয়ে এই চ্যাপ্টার অন্তত কেউ বোঝাবে না, কারণ এই চ্যাপ্টারে বোঝানোর তেমন কিছু নেই। আচ্ছা, সাংস্কৃতিক ভূগোলের জনক কাকে বলা হয়? মনে রাখবে, কার্ল ও শায়ার। এই চ্যাপ্টার হচ্ছে নোট ভিত্তিক পড়াশোনা, আমি প্রথমেই বলে নিয়েছি। আচ্ছা, সামাজিক ভূগোলের জনক আরও একটা রয়েছে, সামাজিক ভূগোলের জনক কাকে বলা হয়? সামাজিক ভূগোলের জনক হচ্ছে তোমার ডেমোলা, ঠিক আছে, মনে থাকবে, ডেমোলা আর ডেভিড হার্বে, দুজনকে বলা হয় ডেভিড হার্বে। আচ্ছা, মানচিত্র অঙ্কন বিদ্যার জনক হচ্ছে অ্যানাক্সিমেন্ডার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রেখো বিশেষ করে। মানচিত্র অঙ্কন বিদ্যার জনক, ঠিক আছে, মানচিত্র অঙ্কন বিদ্যার জনক হচ্ছে কাকে বলা হয়? অ্যানাক্সিমেন্ডারকে, অ্যানাক্সিমিন্ডার, ঠিক আছে, মনে থাকবে, অ্যানাক্সিমিন্ডারকে বলা হয় হচ্ছে মানচিত্র অঙ্কন বিদ্যার জনক। আচ্ছা, রাশিমাত্রিক ভূগোলের জনক, ওই যে রাশিবিজ্ঞান শুরু হলো, মানে মাতৃবিপ্লব শুরু হলো, তারপরে রাশিবিজ্ঞান ঢুকলো আমাদের ভূগোলে, তাই বলা হচ্ছে রাশিমাত্রিক ভূগোলের জনক বলা হয় ফ্রেডরিক, মনে থাকবে, ফ্রেডরিক স্কিফার, ফ্রেড রিড স্কিফারকে বলা হয় রাশিমাত্রিক ভূগোলের জনক। আর ভারতীয় ভূগোলের জনক, আর একটা প্রশ্ন মনে এলো, ভারতীয় ভূগোলের জনক, ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয়? ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে কিন্তু বলা হয় হচ্ছে শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ঠিক আছে। এই কথাগুলো কিন্তু মনে রাখবে, ওকে। আচ্ছা, আর প্রথম দিকে যে কথাগুলো বলেছি সেটা তো অবশ্যই মনে রাখবে। তার মধ্যে আমি আবারও বলে দিচ্ছি, যেটা প্রথম দিকে আলোচনা করেছি, যে এরাস্টোনিস প্রথম জিওগ্রাফি শব্দটা ব্যবহার করেছিল। এই কোথায় বোঝালাম সেটা? এই যে এখানে বুঝিয়েছিলাম, যে এরাস্টোনিস প্রথম, এই যে এখানটায় একটা প্রথম ভূগোলের ব্যবহার শুরু করেছিল। আর একটা শব্দর কথা মনে পড়লো, বলে দেখি একটু, সেটা হচ্ছে জিওমরফোলজি। জিওমরফোলজি এই শব্দটা কিন্তু প্রথম জার্মান ভাষায় প্রথম ব্যবহার করেছিলেন হচ্ছে বিজ্ঞানী লাউম্যান, মনে রাখবে, বিজ্ঞানী লাউম্যান প্রথম এই শব্দটা ব্যবহার করেছিল, ঠিক আছে। আর ইংরেজি ভাষায়, এটা কি বললাম, জার্মান ভাষায় প্রথম হচ্ছে জার্মান ভাষায় ব্যবহার করেছিল হচ্ছে লাউম্যান। আর প্রথম ইংরেজি ভাষায় এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল পাওয়েল, পয়কার ও অন্তঃস্থায়কার ল। শুধু তথ্য ছাড়া এই চ্যাপ্টার আর কিছু নেই। আর আরও একটা, যেটা আবহবিদ্যা, ঠিক আছে, এখানে আমি একটু নোট করে দিই, এটা তোমাদের সুবিধা হবে, যেটা হচ্ছে অকিওলজি, যেটা বলে, মানে ইকোলজির সঙ্গে দুটো ভাগ আছে, অটো ইকোলজি, সিন ইকোলজি, যাই হোক, এটা আসে তোমার OEKOLOGIC। এই অকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেছিল হচ্ছে আর্নস্ট হেকেল, ঠিক আছে। আর তোমার মেট্রোলজি বলে একটা শব্দ আছে, যেটা METEOROLOGY, এই মেট্রোলজি শব্দটা প্রথম ব্যবহার করেছিল হচ্ছে অ্যারিস্টটল, ঠিক আছে, অ্যারিস্টটল। আচ্ছা, আর একটা শব্দ বলে রাখি, স্থান। এই যে প্রথম স্থান শব্দটা বা স্থানের যে ধারণা, এই ধারণা বা স্পেস, যেটাকে বলা হয় ইংরেজিতে স্পেস, SPACE, স্পেসের যে প্রথম শব্দটা ব্যবহার করেছিল, এই শব্দটা ব্যবহার করেছিল এমরিক জোন্স, ঠিক আছে, এমরিক। তোমরা সব এগুলো নোটস করে নাও, বারবার বলছি নোটস করে নাও, নাহলে মনে থাকবে না। এমরিক জোন্স, আমি জাস্ট পড়েই যাচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে সামাজিক ভূগোল, সামাজিক ভূগোল। এই সামাজিক ভূগোল শব্দটা প্রথম ব্যবহার করেছিল হচ্ছে এডমন্ড, এডমন্ড ডেমোলা, লয়জাপালাকার, এডমন্ড ডেমোলা প্রথম সামাজিক ভূগোল শব্দটা ব্যবহার করেন, ঠিক আছে। আর কোরিওগ্রাফি, আমাদের ভূগোলের একটা প্র্যাকটিক্যালের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, যেটা হচ্ছে কোরিওগ্রাফ। সেই তোমার কোরিওগ্রাফি অ্যাকচুয়ালি
কোরিওগ্রাফি শব্দটা প্রথম ব্যবহার করেছিল হচ্ছে টলেমি, ঠিক আছে। আচ্ছা, আর পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিল এনাক্সিমেন্ডা, যেটা আমি বলেছি। আচ্ছা, দ্রাঘিমা রেখা, দেখো আরও কিছু কিছু কনসেপ্ট। প্রথম দ্রাঘিমা রেখাকে অঙ্কন করেছিল, দ্রাঘিমা রেখা অঙ্কন করেছিল হচ্ছে হেরোডোটাস, বুঝতে পারছো? হেরোডোটাস প্রথম দ্রাঘিমা রেখা অঙ্কন করেছিল, ঠিক আছে। আর আর অতটা তোমাদের প্রয়োজন নেই। তো এই হলো আমাদের মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার যেগুলো আছে তার ডিটেলস আলোচনা, এবং এই শর্ট টাইপের বিষয়গুলোই কিন্তু তোমাকে মনে রাখতে হবে, কারণ এই যদি তুমি না বোঝো তাহলে কিন্তু ভীষণ একটা বাজে ব্যাপার। এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। আর একটা কথা মনে রেখো, যেটা অ্যানথ্রোপোজিওগ্রাফি, যেটা লিখেছিল হচ্ছে তোমার র্যাডজেল। আরেকটা শব্দ মনে করিয়ে দিলাম, জিওগ্রাফি, এই অ্যানথ্রোপোজিওগ্রাফি বইটা লিখেছিল র্যাডজেল, ঠিক আছে। মোটামুটি যে কটা তোমাদের দিলাম এর বাইরে আশা করি আর কিছু থাকবে না, কারণ এতেই প্রচুর বিষয়গুলো রয়েছে। আর এই বিভিন্ন ব্যক্তির যে সংজ্ঞাগুলো আমি বলেছিলাম সেই সংজ্ঞাগুলো একটু দেখে রাখবে, আর এই যে জনকগুলো বললাম সেই জনকগুলো একটু ভালো করে দেখে রাখবে। যেমন এই যে জলবায়ুবিদ্যার জনক, হেনা এই যে প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে জলবায়ুবিদ্যার জনক কে ছিল, ধরো এরকম দিল, তখন কি উত্তর হবে? আর তোমার কী হবে? আর ব্রাইসন। তো এই বিষয়গুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তো এই হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টার, সমস্ত শর্ট ভিত্তিক আলোচনা তোমাদের সামনে করলাম। ভালো লাগলে লাইক করো। পরবর্তী ভিডিওতে পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। পরবর্তী চ্যাপ্টার আমাদের কিন্তু সম্পূর্ণ বোঝার চ্যাপ্টার আছে, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।